পদার্থবিজ্ঞান অধ্যায় 4-এর দ্বিতীয় পাঠে স্বাগত জানাই আজকে সবাইকে। আমরা সেদিন কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়ের কাজ কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে, শক্তির প্রকারভেদ এগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা শক্তির উৎস, শক্তির রূপান্তর, শক্তির নিত্যতা সূত্র, ভর, শক্তি সম্পর্ক, ক্ষমতা, কর্মদক্ষতা এই কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব। তাহলে আমাদের এই অধ্যায়ের কন্টেন্ট গুলো মোটামুটি আয়ত্তে আসবে। তো আমরা শুরু করি। তো প্রথমে আমি একটু গল্প ভিত্তিক শুরু করব, অর্থাৎ বক্তৃতা ভিত্তিক, যেমন শক্তির উৎস এবং শক্তির রূপান্তর। তাহলে প্রথমে আমরা শুরু করি শক্তির উৎস। তোমরা জানো শক্তির উৎস কি, নিশ্চয়ই ছোট ক্লাসেও এগুলো আলোচনা করা হয়েছে। শক্তির উৎস আমরা বিভিন্ন শক্তি ব্যবহার করি, যেমন বিদ্যুৎ শক্তি, তারপরে হচ্ছে বায়ু শক্তি, রাসায়নিক শক্তি, অনেক ধরনের শক্তি আমরা ব্যবহার করি। বলা হয়ে থাকে একটি দেশ কত উন্নত তা তার শক্তির ব্যবহারের পরিমাণের উপর ভিত্তি করে নির্ণয় করা যায়। অর্থাৎ যে দেশ বেশি শক্তি ব্যবহার করে সেই দেশ কিন্তু বেশি উন্নত। তাহলে এই শক্তি আমাদের খুবই 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 প্রয়োজনীয়। আজকে আমাদের যারা শহরে থাকে, যদি বিদ্যুৎ 5 ঘন্টা 7 ঘন্টা না থাকে তাহলে মানুষের নাভিশ্বাস অবস্থা। আর এই গরমে শুধু শহর না, গ্রামেও এখন মানুষ যেহেতু ডিজিটালাইজড হয়ে গেছে, অর্থাৎ প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, প্রযুক্তি নির্ভরের কারণে আমাদের মূল শক্তি ছাড়া আমাদের চলেই না। অর্থাৎ আমাদের বিদ্যুৎ শক্তিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মোটরসাইকেল চালালে রাসায়নিক শক্তি অর্থাৎ বায়োফুয়েলটা খুব কাজে লাগে। আবার আমরা যে যানবাহন চলছে শহরে, সবগুলো বিভিন্ন বায়োফুয়েল বা বায়ো গ্যাস যেগুলো আছে সেগুলো দিয়ে চলে। আবার আমাদের কলকারখানাগুলো শক্তির মাধ্যমে, শক্তির উৎস, শক্তি দিয়েই চলে। তাহলে শক্তির উৎসটা আমাদের এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। শক্তি আমরা কোথা থেকে পাইতে পারি? মোটামুটি যে শক্তিগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। একটা নবায়নযোগ্য শক্তি আর একটা অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি যেটা, এটা বোঝাই যাচ্ছে যে নবায়নযোগ্য মানে কি, ওটাকে আমি নিত্য নতুন সৃষ্টি করতে পারি। যেমন সূর্যের তাপ। সূর্যের তাপ এমন একটা শক্তি প্রতিদিন আমি পাবো। আবার আমাদের নবায়নযোগ্য শক্তির মধ্যে থাকে পারমাণবিক শক্তি। তারপর আমাদের এই যে অনেকের বাড়িতে, গ্রামে যাদের বাড়ি তাদের অনেকে হয়তো বায়োগ্যাস আছে, এই বায়োগ্যাস প্লান্ট, সেটাও কিন্তু নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ যে শক্তিকে আমরা নিত্য নতুন সৃষ্টি করতে পারি সেগুলো হবে নবায়নযোগ্য শক্তি। আর অনবায়নযোগ্য শক্তি অর্থাৎ আধুনিক সভ্যতা যে পরিমাণ শক্তি বেশি ব্যবহার করে সেটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। যেমন আমাদের হচ্ছে গ্যাস, তেল, তারপরে কয়লা, এগুলো কিন্তু অনবায়নযোগ্য শক্তি। এগুলো হাজার হাজার বছরে চাপা পড়ে ভূপৃষ্ঠে অনেকদিন থাকার পরে এগুলো জীবাশ্ম জ্বালানি নামে পরিচিত। এগুলো কোনো না কোনো একদিন শেষ হয়ে যাবে। অর্থাৎ এই শক্তির পরিমাণ নির্দিষ্ট। যেহেতু এই শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং কোনো না কোনো একদিন শেষ হয়ে যাবে, এই জন্য এগুলোকে বলা হয় অনবায়নযোগ্য জ্বালানি। অর্থাৎ মানুষের দ্বারা এগুলো জ্বালানি সৃষ্টি করা সম্ভব না। এই জন্যে জ্বালানি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটু সজাগ হয়ে জ্বালানি ব্যবহার করতে হবে, যাতে অনবায়নযোগ্য জ্বালানিগুলো আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করি, অপচয় না করি। অনবায়নযোগ্য জ্বালানির মধ্যে হচ্ছে আমাদের তেল, গ্যাস, কয়লা, আরো আছে তেল, গ্যাস, কয়লা অর্থাৎ পেট্রোলিয়াম জাতীয় গুলাই ম্যাক্সিমাম। আরো অনেক আছে। তোমাদের বইয়ে যে কন্টেন্ট গুলো আছে তোমরা একটু যদি এক পলক পড়ে যাও পুরো ভালো করে বুঝতে পারবা। তাহলে শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে আমাদের কিছুটা ধারণা পাওয়া গেল। এবারে আমরা শক্তির রূপান্তরটা একটু আলোচনা করি। শক্তির রূপান্তর
শক্তির রূপান্তর। দেখো আমরা কিন্তু শক্তি ব্যবহার করি কিভাবে? শক্তি রূপান্তর করি যে আমরা এই যে বিদ্যুৎ শক্তি পাচ্ছি, এই বিদ্যুৎ শক্তিটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে, খুব গরম লাগছে ফ্যান দিচ্ছি, ফ্যান দেওয়া মানে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করছি। আবার রাত হচ্ছে আমরা লাইট দিচ্ছি, লাইট দেওয়ার মানে হচ্ছে আমি বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করছি। আবার আমি গান শুনছি, তাহলে বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করছি। অর্থাৎ আমরা শক্তির ব্যবহার করি আসলে বিভিন্ন, শক্তিটাকে শেষ করি না, শক্তিকে আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন রূপান্তর করি। যেমন আমরা তেল পুড়ি আমরা কি করি? শক্তি উৎপাদন করি, সেই শক্তি দিয়ে আমাদের গাড়ি চলে। আবার আমরা ধরো যে এই গ্যাস ব্যবহার করি বাড়িতে, গ্যাসের চুলা কি করে? গ্যাস কিন্তু তাপ শক্তিতে রূপান্তর, অর্থাৎ গ্যাসকে পুড়িয়ে আমরা তাপ শক্তি রূপান্তর করি, সেটা দিয়ে আমরা আমাদের রান্না বান্না বিভিন্ন কাজে ব্যবহার করি। অর্থাৎ শক্তির কিন্তু আমরা বিভিন্ন রূপান্তর ঘটাই, আর শক্তি রূপান্তরের মাধ্যমে আমরা শক্তি ব্যবহার করি। এই শক্তি রূপান্তরের ফলে যেমন আমাদের উপকারও হচ্ছে, আবার ক্ষতিও হচ্ছে। ক্ষতিটা মূলত পরিবেশগত ক্ষতি। কিরকম ভাবে পরিবেশগত ক্ষতি? আমরা যখন এই শক্তি ব্যবহার করি, যেমন গ্যাস ব্যবহার করছি, তেল ব্যবহার করছি, তখন গ্যাস পুড়ে, যেমন মিথেন গ্যাস অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়া ঘটে। এটা যখন পোড়া যায়, এই দহন বিক্রিয়া কিন্তু কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন গ্যাস উৎপাদন হয়। এই কার্বন ডাই অক্সাইড আবার কি করছে? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে, যা আমাদের পৃথিবীর জন্য এখন আলোচিত ইস্যু। বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের এই বরফগুলো, অ্যান্টার্কটিকার বরফগুলো গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে আমাদের বাংলাদেশের যে নিম্নাঞ্চল আছে সেগুলো ধীরে ধীরে সমুদ্রে নিমজ্জিত হচ্ছে। তাহলে আমাদের শক্তির ব্যবহার করতে হবে, অবশ্যই পরিমিত ব্যবহার করতে হবে এবং অপচয় করা যাবে না। আর এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে পরিবেশ প্রকৃতির কোনো ক্ষতি না হয়। আশা করি এই কন্টেন্টগুলো তোমরা যদি একবার বইয়ে আছে খুব সুন্দর করে দেয়া, যদি পড়ো তাহলে বুঝতে পারবা। আমরা এখন শক্তির নিত্যতার সূত্রটা আলোচনা করব। শক্তির নিত্যতার সূত্র বা সংরক্ষণ সূত্র। শক্তির নিত্যতার সূত্র। শক্তির নিত্যতার সূত্র বা সংরক্ষণ সূত্রটা হচ্ছে, শক্তির ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। অর্থাৎ ধরো যে মহাবিশ্বে যতটুকু শক্তি আছে, নিট শক্তির পরিমাণ সমান। এই শক্তি তুমি ধ্বংস করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করতে পারবা। এটি হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণ সূত্র বা শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ আমি যে পরিমাণ তেল পুড়ে শক্তি অর্জন করছি, ঠিক ওই তেলের শক্তিটি আমার ওই গাড়ি চালানোর ক্ষেত্রে যে শক্তি ব্যবহার হচ্ছে সেটাই। আবার একটা জিনিস আমি ফেলে দিচ্ছি, তাহলে এই শক্তি কি হচ্ছে? যখন আমি এটা ধরে আসি তখন এখানে বিভব শক্তি, ফেলে দিলে গতিশক্তি লাভ করছে, আবার পানি মাটিতে পড়ার সাথে শব্দ হচ্ছে। তাহলে এই যে শক্তিটা এই বস্তুতে ছিল, সেটা শব্দ শক্তি উৎপন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে এক কথায় বলা যায় নিট শক্তি পরিমাণ হবে সমান। অর্থাৎ যতটুকু শক্তি আছে এই শক্তির পরিমাণটা হবে সবসময় সমান। এই জন্য শক্তির নিত্যতা সূত্র হচ্ছে যে শক্তির কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। তো এখানে আমরা একটু সমীকরণ আলোচনা করব। সমীকরণটা হলো, ধরো আমি এম ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তুললাম, এম ভরের একটি বস্তুকে
তাহলে আগের দিনে যেটা আমি বলেছিলাম, ঠিক এই বিন্দুতে যদি বস্তুটি থাকে, তাহলে ভূমি থেকে এই অবস্থানে বস্তুটিকে তুলে ধরে আসি, তাহলে এখানে যত শক্তি আছে সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি। তাহলে এই বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি হবে হলো আগের দিনে যেরকম শিখেছিলাম বিভব শক্তি mgs। বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? বিভব শক্তিকে প্রকাশ করেছিলাম ইপি দ্বারা। তাহলে ইপি সমান mgs। তাহলে আমি একটি বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় তুললাম, এই উচ্চতায় বস্তুটির মধ্যে বিভব শক্তি mgs। এখন এই উচ্চতায় ধরে কিন্তু তুলে আমি ধরে আছি, স্থির অবস্থানে আছে, তার মানে বস্তুতে কোন রকম গতি নেই। যেহেতু কোন রকম গতি নেই, তাহলে এই অবস্থানে বস্তুর কোনো গতিশক্তি নেই। ফলে এই বিন্দুতে আমাদের এই বিন্দুকে নির্ণয় করি। এই বিন্দুতে বস্তুর গতিশক্তি ই কে সমান হাফ mv স্কয়ার। আমাদের সূত্র মনে আছে, কিন্তু এখানে যেহেতু v0, তাহলে টোটাল হবে আমাদের গতিশক্তি 0। তাহলে এই অবস্থানে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তি হবে বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি, অর্থাৎ ইপি প্লাস ইকে। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে mgs, ইকে 0। তাহলে ই বিন্দুতে মোট শক্তি হলো আমাদের mgs। এখন এই বস্তুটি আমি এই বিন্দুতে তুললাম, তোলার পর যেমনটা আমরা শক্তির নিত্যতা সূত্রে বলছিলাম যে শক্তির কখনো ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। তাহলে এবার আমি বস্তুটিকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এটা পড়তে থাকবে। তাহলে এটা যত পড়বে তত এটার গতি লাভ করবে। গতি লাভ করা মানে কি? গতি লাভ করলে সেটা গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে এই যে গতিশক্তি হচ্ছে, এই গতিশক্তিটা আসছে কোথা থেকে? তার মানে এই গতিশক্তি আসছে আমার বিভব শক্তি থেকেই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এখানে যতটুকু বিভব শক্তি ছিল, এখানে তো গতিশক্তি ছিল না, এখানে যতটুকু বিভব শক্তি ছিল পুরোটাই ধীরে 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 গতিশক্তিতে রূপান্তর হবে। যত এটা ভূমির কাছাকাছি আসবে তত গতিশক্তি বৃদ্ধি পাবে, বিভব শক্তি কমতে থাকবে। এক পর্যায়ে পুরো বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং ফাইনালি আমাদের এই জায়গায়, এখানে যেমন সম্পূর্ণ বিভব শক্তি ছিল, গতিশক্তি ছিল না, এখানে আবার সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে, কোনো বিভব শক্তি থাকবে না, ঠিক ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বস্তুর ক্ষেত্রে আমার শক্তির নিত্যতা সূত্রটি মেনে চলবে কিনা? তাহলে এই বিন্দুতে আমার মোট শক্তি হলো mgs। এবারে আমি ধরি বস্তুটিকে আমি ছেড়ে দিলাম, তাহলে বস্তুটি পড়তে আসে, ঠিক এই মুহূর্তে এইখানে অর্থাৎ বি বিন্দুতে যখন আসলো, পড়তে আসে তো, ঠিক এই জায়গায় যখন আসবে তখন আমার বস্তুর শক্তিটা কত হবে? তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি ইপি সমান, দেখো ভূমি থেকে এটা কতটুকু উপরে আছে, ভূমি থেকে কতটুকু উপরে আছে আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম যে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এক্স পরিমাণ যদি দূরত্ব হয়, তাহলে আমার ভূমি থেকে এটুকু কত দূরে আছে? এইচ মাইনাস এক্স পরিমাণ। তাহলে আমার বিভব শক্তি হবে mgh। তাহলে mgh, h বলতে x মাইনাস h। অর্থাৎ এই বি বিন্দুতে আমার বস্তুটি যদি উপর থেকে ফেলে দেওয়া হয়, x দূরত্ব অতিক্রম করার পর যখন বি বিন্দুতে পৌঁছাবে তখন বস্তুটির গতিশক্তি হচ্ছে mgh মাইনাস x। অর্থাৎ h এর জায়গায় ভূমি থেকে কত উঁচুতে আছে
সেইটুকু হবে। তাহলে বিভব শক্তি পাওয়া গেল। এটি আমরা একটু গুণ করে দেই। তাহলে বি বিন্দুতে বস্তুটি কিন্তু পড়তে আছে, তার মানে এখানে গতিশক্তি থাকবে। তাহলে বি বিন্দুতে গতিশক্তি কত? তাহলে বি বিন্দুতে গতিশক্তি ই কে সমান হবে হাফ এম ভি স্কয়ার। এটা আমাদের গতিশক্তির সূত্র। তো ঠিক আছে, এখানে হাফ ঠিক আছে, এম ভর ঠিক আছে, কিন্তু ভি হলো শেষ বেগ, ভি হলো বি বিন্দুতে বেগ অর্থাৎ শেষ বেগ যেটা। তাহলে আমার দেখো এইখানে আমার বস্তুটি ছিল স্থির, তাহলে এখানে আদিবেগ ছিল 0 আর অভিকর্ষের বলের দিকে বি বিন্দু আসছে, ফলে আমার এখানে হবে ভি বেগ। তাহলে এক্স দূরত্বে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউটা হলো আদিবেগ হলো 0, ভিটা আমরা বের করব। বস্তুর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, অভিকর্ষ ত্বরণটা হলো জি, আদিবেগ ইউ। আমি আদিবেগ লিখলাম না যাতে সময় রক্ষা হয়। আর আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব হচ্ছে x। তাহলে যদি এটা হয় তাহলে আমরা একটু হিসেব করি। আমরা এখানে আসি। এই ক্ষেত্রে তোমরা এ বিন্দুতে মোট শক্তির পরিমাণটা খেয়াল রাখবা যে এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ হচ্ছে mgs। এখন আমরা বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ বের করব। তো আমরা একটু উপরের দিকে আসি। উপরের দিকে দেখো, আমরা জানি পরন্ত বস্তুর সমীকরণ আগের অধ্যায়ে শিখেছিলাম। আগের অধ্যায় বলতে 2 অধ্যায় শিখেছিলাম। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g এস। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণ আমরা শিখেছিলাম। এখানে দেখো আমি বি বিন্দুতে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে আমার ভিটা অজানা ছিল, এখান থেকে আমি ভির মান বের করি। এখানে এইচ বলতে কিন্তু এক্স, এইচ বলতে হচ্ছে এক্স। তাহলে আমার ভি স্কয়ার সমান দাঁড়ালো 2gx। এই বিন্দুতে মোট শক্তিটা খেয়াল রাখতে বলেছিলাম, ওটা মনে হয় খেয়াল থাকবে। এখন অতএব বি বিন্দুতে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ারের জায়গায় আমি বসাবো 2gx। তাহলে এই টু কেটে গেল। তাহলে ই কে সমান কি হলো? গতিশক্তি হলো mgx হলো। এবারে বি বিন্দুতে মোট শক্তি, তাহলে বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত হয়? তাহলে বি বিন্দুতে মোট শক্তি ই সমান, বি বিন্দুতে আমাদের ইপি প্লাস ইকে। ইপি ছিল তোমাদের মনে আছে মনে হয় mg h মাইনাস mgx। ইপি সমান ছিল mgh মাইনাস mgx। আর ইকে আমরা বের করলাম mgx। তাহলে mgx প্লাস পজিটিভ নেগেটিভ, তাহলে আমার ই দাঁড়াচ্ছে mgs। তাহলে দেখো
আমার এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ এবং বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান, তাহলে আমরা বলতে পারি শক্তির নিত্যতা সূত্র মেনে চলেছে। এই জিনিসটি আমাদের খুব 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 ইম্পর্টেন্ট, এটা অনেক সৃজনশীলে আসছে, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভালো কথা, আশা করি বুঝা গেছে। এখন আমি এখানে তোমাদের একটু বাড়ির কাজ দেবো। বাড়ির কাজ বলতে তোমরা বের করবা ঠিক কোন অবস্থানে আমাদের উপর থেকে পড়লে তো নিশ্চিত পড়তে গেলে বিভব শক্তি গতিশক্তিতে ট্রান্সফার হবে, তাহলে উপর থেকে পড়ার সময় ঠিক কোন বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। পরীক্ষায় আসলে সমান হবে, হাফ হবে বা 2/3 হবে। আমি তোমাদের বললাম কোন বিন্দুতে সমান হবে, এটা তোমরা বের করবা যে উপর থেকে নিচের দিকে পড়লে কোন বিন্দুতে সমান হবে। আমি লিখে দিই, আমি এখানে লিখে দিই উপরে। আমি একটু বাড়ির কাজ এখান থেকে দিয়ে দিলাম। একটি বস্তুকে এম ভরের বস্তুকে লিখে ফেলি একবারে। এম ভরের স্থির বস্তুকে মুক্তভাবে এজ উচ্চতা থেকে ছেড়ে দিলে কোন বিন্দুতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হয়। বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে, এটা তোমরা বের করবা হিসেব করে। এমনিতেই বলা যাবে যে এটা মোটামুটি অর্ধেক হবে, অর্থাৎ h/2 অবস্থানে এটা বিভব শক্তি গতিশক্তির সমান হবে। কিন্তু আমি চাইবো তোমরা একবারে ক্যালকুলেশন করে সমীকরণের সাহায্যে প্রমাণ করে দেখাবা যে অবশ্যই h/2 দূরত্বে হবে। মস্তিষ্ককে কাজে লাগাবার চেষ্টা করবা। এখন আমরা পরবর্তী টপিকসে যাব। পরবর্তী টপিকস হচ্ছে ভর শক্তি সম্পর্ক, ক্ষমতা কর্মদক্ষতা। তাহলে আমরা এবারে ভর শক্তি সম্পর্কটা একটু জানবো। এটি আইনস্টাইনের বিখ্যাত একটি সমীকরণ। অর্থাৎ বস্তু মানে কিন্তু ভর, অর্থাৎ একটা বস্তু থেকেই কিন্তু, যেমন তেল, 1 লিটার তেল থেকে তার সমপরিমাণ, অর্থাৎ ওই তেলের থেকে আমরা তার ভরের দ্বারা সম্পর্কিত পরিমাণ আমরা শক্তি লাভ করতে পারি। এই জন্য ভর আর শক্তি একই জিনিস, অর্থাৎ ভরই কিন্তু শক্তির আরেক রূপ, বা শক্তি হচ্ছে ভরেরই আরেক রূপ। এই ভর শক্তি সম্পর্ক প্রতিপাদন করেন আলবার্ট আইনস্টাইন। এটি তার বিখ্যাত একটি সমীকরণ, E=mc²। মোটামুটি এই সমীকরণটি সম্পর্কে শুধু বিজ্ঞানের মানুষ না, অন্যান্য ফ্যাকাল্টির মানুষের এই সমীকরণ সম্পর্কে ধারণা আছে যে E=mc²। এটা ফটো ইলেকট্রিক ইফেক্টের সমীকরণ। অর্থাৎ ইতে এনার্জি, শক্তির পরিমাণ হবে ভর, এবং সিতে আলোর বেগ। এখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, আর সি হচ্ছে আলোর বেগ। আমরা জানি আলোর বেগ হচ্ছে, মনে আছে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটি হচ্ছে আলোর বেগ। আর ভর তো কোনো বস্তুর স্থির, অর্থাৎ নির্দিষ্ট। তাহলে এই সূত্র অনুসারে যদি বস্তুর ভরের সাথে আলোর বেগের বর্গ গুণ করা হয়, তাহলে ওই বস্তুকে শক্তিতে রূপান্তরিত করলে কতটুকু শক্তি পাওয়া যাবে সেটুকু আমরা পেয়ে যাব।
তাহলে এটি হচ্ছে বিখ্যাত সমীকরণ। এই সমীকরণের সাহায্যে নির্ণয় করা যাবে যে একটি বস্তুকে যদি আমি শক্তিতে রূপান্তর করি তাহলে কতটুকু শক্তি পাওয়া যাবে। যেমন আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা 1 কেজি ইউরেনিয়াম নিলাম, তাহলে 1 কেজি ইউরেনিয়ামকে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে দিলে সেখান থেকে আমি কতটুকু শক্তি পাবো সেটি এই সমীকরণের সাহায্যে পাওয়া যাবে। তাহলে আমার 1 কেজি ইউরেনিয়াম পরমাণুকে দহন করলে, অর্থাৎ সেখানে দহন বলতে কি, সেখানে তো 2 ধরনের বিক্রিয়া ঘটে। আমরা জানি নিউক্লিয়ার বিক্রিয়া হয় 2 ধরনের, একটা নিউক্লিয়ার ফিশন আর একটা নিউক্লিয়ার ফিউশন। তোমরা নিউক্লিয়ার ফিউশন সম্পর্কে জানো যে একখানে নিউট্রনগুলো আঘাত করে ক্ষুদ্র ক্ষুদ্র নিউট্রনে পরিণত করে আর একখানে বৃহৎ হয়। ফিউশন আর ফিশন বিক্রিয়া একটু ভালো করে দেখে নিবা। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা কিন্তু নির্ণয় করতে পারি যে কোনো একটা পরমাণুর বা বস্তুকে আমরা যদি শক্তিতে রূপান্তর করি তাহলে ঠিক কতটুকু পরিমাণ শক্তি পাবো। আশা করি এই সমীকরণ ব্যবহার করে তোমরা সমাধান করতে পারবে। আমাদের বইয়ে কিন্তু ওই ইউরেনিয়াম অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা বিক্রিয়া সহ একটা সমীকরণ দেওয়া আছে, ওখানে তোমরা দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমরা ওই সমীকরণটা খেয়াল রাখবে। এটি আমাদের ক নাম্বার নৈবেদিক কিংবা অনেক সময় খ নাম্বারেও দেয়া থাকে। তাহলে তোমরা এটা দেখবা। আমি বলবো, আমি আর এদিকে বেশি আগাবো না, আমরা পরবর্তী টপিকসে যাব। ক্ষমতা। ক্ষমতার ইংরেজি কি? পাওয়ার। এখন তো ক্ষমতার যুগ চলছে, যার ক্ষমতা বেশি অর্থাৎ যার পাওয়ার বেশি সবকিছু তার দখলে। তাহলে এই ক্ষমতা আসলে কি? ক্ষমতা বলতে আমরা বিজ্ঞানের ভাষায় কি বুঝবো? ক্ষমতা বলতে হচ্ছে যে কাজ করার অর্থাৎ শক্তি ব্যয় করার হারকেই বলা হয় ক্ষমতা। অর্থাৎ একক সময়ে তুমি কতটুকু শক্তি ব্যয় করতে পারো সেটিই হচ্ছে তোমার ক্ষমতা। অথবা একটি যন্ত্র একক সময়ে কতটুকু শক্তি ব্যয় করতে পারে সেটি হচ্ছে তার ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান হবে কি? ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। ক্ষমতা হলো কাজ ভাগ সময়। একক সময় বলা আছে, এই জন্য সময়কে ভাগ করব। তাহলে ক্ষমতা সমান লিখতে পারি কাজ ভাগ সময়। কাজ মানে শক্তি, তাহলে শক্তি ভাগ সময়ও দেওয়া যাবে। তাহলে আমাদের এটা হবে W/T। তাহলে ক্ষমতা কাকে বলে? একক সময়ে কৃত কাজকেই ক্ষমতা বলে। ক্ষমতা P = W/T অথবা P = E/T ও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তাহলে ক্ষমতা কাকে বলে এটা আমরা জানলাম। এবারে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক এখান থেকে বের করলে আমাদের ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ওয়াট। ক্ষমতার একক ওয়াট। তাহলে ক্ষমতার ছোট একক হবে ওয়াট, যেটাকে আমরা W দ্বারা প্রকাশ করি। ক্ষমতার একক ওয়াট, যেটাকে আমরা W দ্বারা প্রকাশ করব, বা ওয়াটও লিখতে পারো, এইভাবে ওয়াটও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা W দিয়ে প্রকাশ করবো কিলোওয়াট। এখন এই ওয়াট থেকে কিন্তু আরেকটা জিনিস আসে, এটা ওয়াট তো খুব ছোট। যখন আমি অনেক ক্ষমতা ব্যয় করবো, যেমন 1000 ওয়াট ব্যয় করলাম, তাহলে কি হবে? 1000 মিটার হয় 1 কিলোমিটার। ঠিক একইভাবে 1000 ওয়াট হবে 1 কিলোওয়াট। এইভাবে মেগাওয়াট, বিদ্যুৎ জন্য এত মেগাওয়াট, তারপর গিগাওয়াট হতে পারে, টেরাওয়াট হতে পারে। তাহলে আমার ক্ষমতার একক ওয়াট। আমরা যে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি, তোমরা জানো বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করা আমাদের বিদ্যুৎ ব্যবহারের যে একক আসে সেটা হচ্ছে ইউনিট। আমরা ইউনিট সিস্টেম করি যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো, কত ইউনিট। আসলে ইউনিট বলতে এটা হচ্ছে ব্যবসায়িক হিসাব, বোর্ড অফ BOU, বোর্ড অফ ট্রেড ইউনিট। অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যে ইউনিটটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে আমাদের ইউনিট।
1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ ঘন্টায় কত কিলোওয়াট ব্যবহার করা হলো সেইটাকেই ব্যবসায়িক ভাষায় বলা হয় 1 ইউনিট। আশা করি বোঝা গেছে। তাহলে 1 ইউনিট মানে 1 কিলোওয়াট ঘন্টা। সেটাকে আমরা লিখি কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ KWS, কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা মানেই হচ্ছে 1 ইউনিট। এই কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক হবে? এটাতে যেহেতু কিলোওয়াট ক্ষমতা আছে এবং সময় আছে ঘন্টা, তাহলে এটা কিসের একক হবে? এটা আসলে কাজের একক। তাহলে কিলোওয়াট ঘন্টা হচ্ছে কাজ শক্তির একক। আশা করি বোঝা গেছে। এবারে আমরা আরেকটি টপিক আছে, সেই টপিক সংক্ষিপ্ত আলোচনা করে এই অধ্যায়ে আলোচনা শেষ করব। আমরা এবারে আলোচনা করব কর্মদক্ষতা। ক্ষমতা থাকলেই হবে? কার কর্মদক্ষতা কেমন সেটা আগে বিচার করতে হবে, তাহলে কিন্তু আমরা মানুষের ক্ষমতা বিচার করতে পারি। অর্থাৎ কর্মদক্ষতা গুরুত্বপূর্ণ। যেমন আমাদের একটা মোটর যখন আমরা কিনি, সেখানে দেওয়া থাকে যে এটা 1 হর্স পাওয়ারের মোটর, কিন্তু আসলে কি ওটা 1 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম কিনা, এটা কিন্তু ওই কোম্পানির উৎপাদিত মোটরের কর্মদক্ষতা নির্ণয় করবে। তাহলে কর্মদক্ষতা বলবো কাকে? কর্মদক্ষতা হচ্ছে আমি যখন একটা যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করব এবং সেই শক্তি রূপান্তর করার পর ওই যন্ত্র থেকে যে পরিমাণ শক্তি পাবো, এই দুইটার অনুপাতের শতকরা পরিমাণকেই বলা হবে কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা কি দাঁড়াচ্ছে? কর্মদক্ষতাকে আমরা গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করব। এই চিহ্নকে বলা হয় ইটা। তাহলে কর্মদক্ষতা হলো কৃত কাজ ভাগ প্রদত্ত কাজ, আর এটিকে আমরা শতকরা প্রকাশ করব, এই জন্য শতকরা। তাহলে কর্মদক্ষতা হচ্ছে কৃত কাজ ভাগ প্রদত্ত কাজ, অর্থাৎ আমি যত কাজ করার জন্য দিলাম এবং সেটা যন্ত্রটি আমার কতটুকু কাজ করে দিল তার অনুপাতকে শতকরা করলেই আমরা কর্মদক্ষতা পাবো। এটাকে আবার এভাবেও লেখা যায়, কর্মদক্ষতা সমান লব্ধ শক্তি ভাগ প্রদত্ত শক্তি গুণন শতকরা প্রকাশ। আবার এটাকে এইভাবেও লেখা যায়, কর্মদক্ষতাকে লব্ধ ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা, এই 3 ভাবেই লেখা যায়। এখন অন্যান্য টপিকসের মতো এখানে প্রশ্ন আসে যে স্যার আমরা তো কি কর্মদক্ষতা জানলাম, তাহলে এটার একক কি হবে? তোমরা একটু চিন্তা করো তো এটার একক কি হতে পারে। এটার একক আসলে কি হবে? দেখো, কাজকে কাজ দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে কাজ মানে কি? জুল। এই কাজের একক হবে জুল। জুল কেটে গেলে তো কোনো এককে নেই, আসলে এর কোনো এককে নেই। এই জন্য আমরা এটাকে শতকরা দ্বারা প্রমাণ করি, অর্থাৎ শতকরা দ্বারা প্রকাশ করি। অর্থাৎ একটি যন্ত্র 80% কাজ করতে পারে, 90% কাজ করতে পারে, নাকি 100% কাজ করতে পারে, সেটি হচ্ছে তার কর্মদক্ষতা। অর্থাৎ কর্মদক্ষতা যেহেতু সমজাতীয় রাশির অনুপাত, এই জন্য এর কোনো একক নেই। তাহলে এখানে কেউ ইচ্ছা করলে কৃত কাজকে ডাব্লিউ ড্যাশ, প্রদত্ত কাজকে ডাব্লিউ, এখানে লব্ধ শক্তিকে ই ড্যাশ, প্রদত্ত শক্তিকে ই, এখানে লব্ধ পাওয়া ক্ষমতাকে পি ড্যাশ,
প্রদত্ত ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করতে পারে, তাহলে সমীকরণটা সূত্র সহজ হবে। ইটা সমান ডাব্লিউ ড্যাশ ডিভাইডেড বাই ডাব্লিউ, ইটা সমান ই ড্যাশ বাই ই, ইটা সমান পি ড্যাশ বাই পি। তাহলে আমরা কর্মদক্ষতা কাকে বলে এটা জানলাম। এই সমীকরণ ব্যবহার করে যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা আমরা নির্ণয় করতে পারি। আশা করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের আলোচনা করা শেষ হয়ে গেছে। তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে জানাবা, আমি যথাসাধ্য চেষ্টা করব। এই যেহেতু আমি মোটামুটি বইয়ের মধ্যে আলোচিত বিষয়গুলো আলোচনা করলাম, এখন এর সাথে সংশ্লিষ্ট সৃজনশীলগুলো তোমরা চর্চা করবা। প্রথমে বইয়ের উদাহরণগুলো চর্চা করবা, একটা টপিকস পড়বা, তার সাথে সংশ্লিষ্ট উদাহরণগুলো পড়বা, এবং পরে ওই সংশ্লিষ্ট উদাহরণের কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারলে ভালো হয়। আমি তোমাদের একটা সাজেস্ট করব যে পদার্থবিজ্ঞান 2013 সালের পূর্বে যে সিলেবাস ছিল, সেই সিলেবাসে যদি একটা বই কালেক্ট করতে পারো তোমাদের জন্য খুব সুবিধা হবে, কারণ ওই বইতে উদাহরণগুলো, সমীকরণগুলো খুব ভালো করে দেয়া আছে। আমাদের এই বইতে একটু আছে, এই বইও খুব ডিটেলস বই, কিন্তু এখানে যেভাবে দেওয়া আছে সেটা তোমাদের জন্য একটু কম উপযোগী, অর্থাৎ সমীকরণগুলো ওভাবে সমাধান করা নেই, অন্যভাবে দেয়া আছে। তো আমি মোটামুটি এই বইয়ের আলোকে আলোচনা করেছি, আশা করি বোঝা গেছে। তাহলে তোমরা সবাই বাড়িতে পড়ালেখা করো, এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলো। এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা আসলে বাস্তব জীবনেও কাজে লাগে। যেমন বিদ্যুতের বিল নির্ণয় করার প্রশ্নটিও সম্ভবত এখানে পাওয়া যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।